হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। নেহা ঘুমাচ্ছে। সকালে নিলয়ের ডাকে নেহার ঘুম ভাঙলো। নেহা চোখ মেলে তাকিয়ে দেখে নিলয় পাশে দাঁড়িয়ে আছে। নিলয় ডাক দেয়, তাড়াতাড়ি ওঠো, ভার্সিটিতে যেতে হবে। না, কয়টা বাজে? 8 বাজে। কি? আমি আজ নামাজও পড়তে পারলাম না। এখন উঠে রেডি হও। ওকে। সকালের খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা হলো সবাই। নিলয় গাড়ি চালাচ্ছে। আজ সবাই বেশ চুপচাপ। নীরবতা ভেঙে নেহা বলল, আচ্ছা, কাল রাতে কোথায় ছিলেন? কাল রাতে মানে? সিয়াম, মাসুম আর আফা ড্রিঙ্ক করে ঘরে ফিরছিল, আর আপনি ওদের বকছিলেন। তখন তো রাতই ছিল, তাই না? এমনি ঘুরছিল, তাই বকা দিতে ঘরে নিয়ে এসেছিলাম। হুম। নেহা জানে না নিলয় প্রতি রাতেই কোনো না কোনো কারণে মাস্তানি দেখাতেই বাইরে যায়। যদি জানে হয়তোবা নেহা তাকে ছেড়ে চলে যেতে পারে। তাই নিলয় মিথ্যা বলল। ভার্সিটির গেটের কাছে চলে আসে নিলয়। নেহাকে নামিয়ে দিয়ে সোজা পার্টি অফিসে যায়। দেখে আশরাফ সাহেব বসে আছে, খুব চিন্তিত লাগছে। নিলয় ওনার সামনে যেয়ে বসে। নিলয়কে দেখে চিন্তার ছাপ কিছুটা কম হয় আশরাফ সাহেবের। নিলয় প্রশ্ন করে, কি হয়েছে? আসলে নিলয়, নেহাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে কাল ফোন আসে। জানি। জানো মানে? নেহা বলেছিল। কি বলছো এসব? নেহা বলেছে মানে? ভালো, হ্যাঁ, কালও আসছিল আপনার এখানে। আপনি তখন ফোনে কথা বলছিলেন। অন্য ভয়ের কিছু নেই, ও জানে না খুব বেশি। আপনি সেটা নিয়ে ভাববেন না। তবে মর্শেদের ছেলে জিহান খুব ঝামেলা করছে। মেরে দাও, বাকিটা আমি দেখব। আপনি মেরে দেন, বাকিটা আমি দেখব। এখনো কোনো পুলিশ হয়নি নিলয়কে ধরবে। আশরাফ সাহেব কিছু বলে না। সে জানে নিলয়ের জন্যই এত দূর এসেছে। তাই তো সে প্ল্যান করে নেহাকে পার্মানেন্ট নিলয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে নিলয় নিজে থেকে আশরাফের সব কাজ করে দিতে পারে। নিলয় বলে, সব কিছু আমি দেখছি, আপনার ভাবতে হবে না। আসি। আশরাফ সাহেবের কপাল থেকে চিন্তার ছাপ চলে যায়, কারণ সে একমাত্র নিলয়কেই বেশি ভরসা করে। আর নিলয় কখনো ভরসার বিশ্বাস হারাতে দেয় না। নেহা একটা ক্লাস করলো। আজ আফরিন আসেনি ভার্সিটিতে, কিন্তু জিহান এসেছে। জিহান আসার কারণ আছে। কারণ মনে মনে জিহান নেহাকে একটু পছন্দ করে। এর জন্য জিহান কোনোদিন ক্লাস মিস করে না। নেহা ক্যাম্পাসে বসে আছে, মনে মনে ভাবছে, আফরিনের একটু খোঁজ নেওয়া দরকার, কিন্তু কাছে তো কোনো ফোন নেই। আচ্ছা, বাড়ি থেকে আসার সময় আমার জমানো টাকা দিয়ে ফোন কিনলে কেমন হয়? কিন্তু মার্কেটে কে যাবে? আফরিন তো নেই। ও, একটা ছাগল জিহান তো আছে, ওকে নিয়ে যাওয়া যাক। নেহা জিহানকে ডাক দেয়। জিহান প্রায় উড়ে আসে নেহার কাছে। নেহা বলল, জিহান। বলো বেবি। উফ জিহান, ইচ্ছা করছে একটা চট দিতে। আমার সাথে যাবি একটু মার্কেটে? তোমার সাথে আমি চাঁদেও যেতে পারি, মার্কেট তো ছোট ব্যাপার। জিহান, ফাইসলাম ওরাপ, না হলে সত্যি দেব কোষে একটা চট। আচ্ছা চলো। তারপরে দুইজন মার্কেটে যায়। ফোনের দোকানে প্রবেশ করে তারা। অনেক ফোন দেখে। জিহান যেটা পছন্দ করে দেয়, সেটা নেহার আবার পছন্দ হয় না। আবার নেহা যেটা পছন্দ করে সেটা আবার টাকাতে হয় না। এমন করে অনেকটা সময় পার হয়। তারপর একটি ফোন দেখে যেটা দামে অল্প। নেহা এটাই নিতে যাবে, তখনই কে জানি পিছন থেকে নেহার হাত থেকে ফোনটা নিয়ে বলে, এটা ভালো না, দামি ফোন দেখান। এই, আমার যেটা ভালো লাগে ওইটা নেব। আপনি? নেহা পিছনে তাকাতে তাকাতে কথাটা বলল। তবে পিছনে যে ছিল তাকে দেখে নেহা কথাটা আর শেষ করতে পারেনি, কারণ নেহার পিছনে নিলয় দাঁড়িয়ে আছে। নেহা আর কিছু বলতে পারল না। নেহার দিকে নিলয় রাগি চোখে তাকিয়ে আছে। নেহা ভাবছে কারণটা হলো জিহান। জিহানের সাথে মার্কেটে এসেছি কিনা। নিলয় বলে, স্যামসাং S সিরিজের ফোন দেখান।
নেহা কিছু বলল না, চুপচাপ নিলয়ের কথায় ফোনটা রেখে দিল। একটা ফোন নিয়ে নেহার সামনে ধরে বলে, এইটা এই দোকানের দামি ফোন, এটাই দিন। হুম। এই ফোনটার প্রাইস কত? এত টাকা স্যার? এই নিন কার্ড। নেহার জিহান কেবল হা হয়ে তাকিয়ে দেখছে। জিহানের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, কারণ এই কণ্ঠটা সে আগে কোথাও শুনেছে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটার সাথে রাতের সেই ভয়ঙ্কর লোকটার কোনো মিল জিহান খুঁজে পেল না। এখন সামনে যে নিলয় দাঁড়িয়ে আছে তাকে দেখে যে কেউ বলবে একটা বড় কোনো অফিসারের মালিক, স্যুট টাই প্যান্ট, একদম অফিস বয়। আর রাতের বেলায় নিলয় হয় অস্ত্রধারী, মোটা কোট, ছেঁড়া প্যান্ট, দুটোই আলাদা। জিহান হুট করে নেহার কানের কাছে এসে প্রশ্ন করে, কি হচ্ছে না? ইনি কে? তোর মুখটা বন্ধ কর। কিন্তু উনি তোকে ফোন কিনে কেন দিচ্ছে? এই তুই চুপ কর তো, রাম ছাগলের মতো ম্যা ম্যা না করে। কিন্তু নিলয় ফোনের প্যাকটা হাতে নিয়ে ওদের দিকে তাকায়, তারপর হাসি হাসি মুখে নিলয় বলে, কি ব্যাপার, আস্তে আস্তে কি কথা বলছো? জোরে বলো, আমিও শুনি। আপনি কি বলুন তো? আর নেহাকে আপনি কেন ফোন কিনে দিলেন? এই তোরে না আমি চুপ করতে বললাম? বলছি আমি কে, চলো আমার সাথে। দোকান থেকে বের হতেই 6 জন ছেলে রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারা সবাই নেহার দিকে তাকিয়ে আছে। লিডার গোসের একটি ছেলে নেহাকে নিয়ে টিচ করতে লাগলো। ওরে কি মাল রে মামা, দেখছিস? কথাটা শোনার সাথে সাথেই নিলয়ের মুখের রং পাল্টাতে শুরু করেছে। জিহান দৌড়ে ওদের দিকে তেড়ে যায়। জিহানকে কষে 2টা থাপ্পড় দেয় ছেলেগুলো। রাস্তার প্রায় সব লোক সেদিকে তাকিয়ে আছে। নেহা জানে নিলয় কি করতে পারে। নিলয়ের হাত ধরে ফেলে নেহা। ছেলেগুলো আবার বলে, ওরে সাইড হিরো এসে আমাদের মারতে আসছে যে, একটা মালের দুটো ভ্রমণ, আমাদেরও সুযোগ দাও একটু, আমরা পাশে থাকি। বস, যাই বলো না কেন, মালটার ফিগারটা কিন্তু সেই হট। মামা, টাচ করলে একদম ঝলসে যাবে। ঠোঁটুরও দেখো, যেন মাখন রে, কিস করলে আর উঠতে ইচ্ছা করবে না। নেহা শক্ত করে নিলয় হাত ধরে রাখে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, হাতটা ছাড়ো, আমি জানি কি করতে হবে। প্লিজ এখানে কোনো মারামারি করবেন না। আচ্ছা করব না, আমি 2 মিনিটের ওদের সাথে কথা বলবো, ছাড়ো। না, আপনি এখন শিওর ঝামেলা করবেন। ওরে দেখ দেখ কি পিরিত, চল তুলে নিয়ে আমরা একদিন প্রেম করি, তারপর আবার রেখে আসবো, কি বলিস তোরা? ছেলেগুলোর পাশ দিয়ে আরেকটি মেয়ে যাচ্ছে। এমন সময় একটি ছেলে মেয়েটার দিকে ফুল ছুঁড়ে মারে। মেয়েটি ছেলেগুলোর দিকে তাকাতেই একটি ছেলে মেয়েটার হাত ধরে ফেলে। নিলয় এটা দেখার পর নেহার থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর ধীর পায়ে হেঁটে ছেলেগুলোর কাছে যায়। ওদের থেকে মেয়েটার হাত ছাড়াতেই লিডার ছেলেটি নিলয়ের গালে ঘুষি দেয়। জিহান আর নেহা কেবল অবাক চোখে দেখছে। নেহা মনে মনে বলেই ফেলল, এবার তো এরা গেল। কিন্তু নেহাকে অবাক করে দিয়ে নিলয় শব্দহীন এক হাসি দেয়। তারপর বলে, সময় অনেক আছে, যা নেহার থেকে মাফ চেয়ে নে। কে আমরা জানিস? কোনোদিন কোথাও মাপ চাইনি আমরা। তুই তো দাঁড়িয়ে আছিস, এটাই তোর কপাল। নিলয়কে চিনিস? কখনো দেখেছিস তাকে? নিলয়? নামটা শুনেই সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। নিলয় হাসতে থাকে। ছেলেগুলো বলে, শালা ভয় দেখাস, আমারও নয়নের নাম ভাঙিয়ে চলি, তুই তো দেখি আমাদের উপরে, তোকে তো মেরে। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে। নিলয় একটু অবাক হয়। পুলিশ তো এমন সময় আসার কথা না। পুলিশ আসতেই জিহান ছুটে আসে। নিলয় বুঝে গেল জিহানই পুলিশকে ফোন করে নিয়ে এসেছে। স্যার, এরাই সেই ছেলেগুলো যারা মেয়েদের টিস করেছে। ওই শালা, আমাকে চিনিস না? আমাকে পুলিশের ভয় দেখাস? আমাকে পুলিশের ভয় দেখাস না, বুঝলি? আমি কে জানিস? আসলাম নেতার ছেলে। এই রকম পুলিশ আমার পকেটে থাকে। পুলিশগুলো নিলয়কে চেনে, কারণ নিলয় সাধারণভাবে সবসময় আশরাফ সাহেবের সাথেই থাকে। তাই সেদিন পুলিশগুলো নিলয়কে স্যার স্যার করছিল। নিলয় পুলিশের কাছে যেয়ে বলে, এদের ধরতে হবে না,
আমরা চলে যাওয়ার পর এদের কে ছেড়ে দিয়েন। ওকে স্যার। তারপর নিলয় নেহা আর জিহানকে কোনো কথা না বলতে দিয়ে চলে আসে সেখান থেকে। নীলয়ের মুখের বাম পাশটা কালো দাগ পড়ে গেছে ঘুষি খাওয়ার পর। নেহা বেশ উত্তেজিত হয়ে আছে। নিলয় ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যেয়ে বসে। তারপর নিলয় জিহানের দিকে তাকায়। জিহান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। জিহান বসেই প্রশ্ন করে, আপনি কে হন নেহা? আমি ওর হাজব্যান্ড। কি ফাজলামি করছেন কেন? ওর বিয়ে হলো কবে? ওকে জিজ্ঞেস করো। নেহা? জিহান, উনি ঠিক বলছেন, উনি আমার স্বামী। হোয়াট? আর কিছু শুনতে চাও? না। জাহিন না বলি হনহন করে চলে গেল। মুখের ভাব দেখে মনে হচ্ছে জিহানের মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ারই কথা, কারণ জিহান কলেজে ওঠার পর থেকে নেহাকে পছন্দ করতে শুরু করে। এক সময় জিহান নেহাকে ভালোবেসে ফেলে। জিহান তা কোনোদিনও বলতে পারেনি। যখন ওর অনাকাঙ্ক্ষিত হাজবেন্ডের কথা শুনলো, মন তো খারাপ হবেই। নিলয় বলে, কি হলো? ও কেন চলে গেল? জানি না। কিন্তু আমি জানি জিহান তোমাকে লাইক করে বা ভালোবাসে, তাই হয়তো এটা শুনে চলে গিয়েছে। ও, ভালো হয়েছে। আলগাল নেকা কোথাকার। আমিও চাইছিলাম নেকাটা চলে যাক। কেন? বর আর বউ দুজনে একটু প্রেম করতে পারবো। নিলয় একটু মজা করে কথাটা বলল। নিলয় জানে নেহা তাকে কখনোই ভালোবাসবে না। নেহাকে সে বিয়ে করতে চায়নি, কিন্তু নেহার আব্বুর চাপে পড়ে তার এই অনিশ্চিত জীবনে নেহাকে জড়াতে হয়েছে। নিলয় বলে, তোমার ফোন লাগবে এটা আমাকে বলতে পারতে, তাহলে আমি কিনে দিতাম। ওকে কেন নিয়ে আসছিলে? আর তোমাকে না বলেছি আমাকে না বলে কোথাও যাবে না? আমি ওকে আনতে চাই না, ভাবছিলাম আফরিনকে নিয়ে কিনে নিব, কিন্তু আজও আসে নাই, তাই জিহানের সাথে আসছি। ওকে, আর ওর সাথে বেশি কথা বলবা না, ছেলেদের থেকে দূরে থাকবা। ওকে। গুড গার্ল। দুজনে খাবার খেয়ে বাড়িতে চলে আসে। সন্ধ্যা হয়। নেহা পড়তে বসে। নেহার বারবার সে ডায়েরিটার কথা মনে পড়ে যায়। নেহা ডায়েরির হাতে নেয়। কয়েক পৃষ্ঠা ছেঁড়ার পর সেখানে লেখা, বাস তানি ছেড়ে দেবো আমি, কারণ মিনি আমাকে ভালোবাসে। মিশনে এসে আমিও তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি মেনে নেবে? আমি একজন টপ মাস্তান, সে কি গ্রহণ করবে আমি তাকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত? তারপর আবার কয়েক পৃষ্ঠা ছেঁড়া। নেহা ডায়েরির পৃষ্ঠা উল্টাতে লাগলো। তখনই কার পায়ের শব্দে ডায়েরিটা আবার আগের জায়গাতে রেখে দেয়। নীলে ঘরে প্রবেশ করে, পিস্তলটি হাতে নেয়। গায়ে কালো পোশাক। নেহা কিছু বলার আগেই নীলয় ঘর থেকে বের হয়। নীলয় বাড়ি থেকে বের হয়ে কল দেয়। সিয়াম, তোরা কোথায়? ভাইয়া জায়গা মতোই আছি। নাম কি ওদের? ভাই লিডারের নাম হলো মাহিন, আর বাকিদের? দরকার নেই। ও নেতার ছেলে? ভাইয়া 2 বারের মন্ত্রী জেলা প্রশাসকের ভাই মাহিনের বাবা। ওকে, থাক আমি আসছি। নিলয় গাড়ি চালিয়ে গন্তব্যে যেতে থাকে। আজ যারা নেহাকে নিলয়ের সামনে টিচ করেছিল তাদের লিডার হলো মাহিন। নেহা যে ভয় পাচ্ছিল সেটাই পূরণ হতে যাচ্ছে। তবে দেখার জন্য নেহা থাকবে না। তারপর সিয়াম, মাসুম, রাফাত আর আরও কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। নিলয়ের গাড়ির আলো দেখতে পায় তারা। নিলয় এসে থামে তাদের সামনে। মাহিন সহ মাহিনের ছেলেগুলো অবাক চোখে দাঁড়িয়ে যায়। নিলয় গাড়ি থেকে নেমে হেঁটে তাদের কাছে যায়। তোকে দেখে বলেছিলাম ভালোভাবে চলে যেতে, তারপরও আমাকে মেরেছিলে। আমার কথা শুনিস নাই। ভাইয়া সরি ভাইয়া, আপনাকে চিনতে পারিনি। তোদের কিছুই বলতাম না যদি গালি না দিয়ে তোদের বাপের কথা না বলতিস। আমি না সহ্য করতে পারি না যদি কেউ বলে আমাকে চিনিস, আমি নেতার ছেলে, মাথাটা না তখনই গরম হয়ে যায়। তুই সেটাই বলেছিস। তোর চাচা নেতা, তোর বাপ নেতা। এই নে তো ফোন, কল দে, দিয়ে বল নিলয় তোকে ধরে এনে মেরে ফেলবে। দেখ কেউ আসে নাকি। কেউ আসবে না ভাইয়া। রাফাত, সিয়াম, মাসুম আর অন্য ছেলেগুলো মাহিনদের চরমভাবে পিটাতে থাকে। নিলয় দাঁড়িয়ে সিগারেট ধরালো, ওদেরকে থামতে বলে। তারপর নিলয় বলে, মাসুম হকস্ট্রিক দে। কে যেন নেহাকে নিয়ে কি বলেছিল? ভাইয়া প্লিজ আমাদের মাফ করে দেন,
আর কোনোদিনও কোনো মেয়েকে টিজ করব না। মাল, তাই না? মেয়েরা কখনো মাল হয় না বুঝলি, তারা মা হয়, বোন হয়, বউ হয়। কথাটা বলেই নিলয় ছেলেগুলোকে পিটাতে থাকে, তারপর আবার থামে। একটা সিগারেট জ্বালায়ও, তারপর কয়েকবার পায়চারি করতে করতে থেমে যেয়ে বলে, কি বলেছিলে? কি হট ফিগার, তাই না? কি ঠোঁট, কি কিস করতে যা লাগবে, কি প্রেম, কতদিন প্রেম করে ঘরে পাঠিয়ে দিবি বল। নিলয় আবার পিটাতে থাকে। মাহিনের ছেলেরা সব যন্ত্রণায় কোকাতে থাকে, চিৎকার করতে থাকে তারা, কিন্তু তাদের চিৎকার শুনে কেউ আসবে না সেখানে। লোকালয় ছেড়ে জনাকীর্ণ এক জায়গাতে তাদের সব কয়টাকে মাসুম, সিয়াম, রাফাত আর আরও কয়েকজন ছেলেরা ধরে এনেছে। নিলয় পিটানো বন্ধ করে, তারপর মাসুমকে ইশারা করে। মাসুম ওদের সামনে এসে বলে, কাল ভার্সিটির সামনে যাবি আলগা গায়ে, নেহা ভাবিকে দেখা মাত্রই পা ধরে মাপ চাইবি। যদি তিনি মাপ করে তাহলে বেঁচে গিয়েছিস, আর যদি মাপ না করে তাহলে বুঝতেই পারছিস। ঠিক আছে ভাইয়া। নিলয়রা চলে আসে। নেহা বাড়িতে একা বসে নিলয়ের কথা ভাবছে। ইস, লোকটার গালে একটা রক্তবর্ণ রং ধারণ করেছে। কেন যে গেল ছেলেগুলোর সামনে? আমাকে 2-4টে কথা শুনিয়েছে বলে এত কিছু হবে? নাও যেতে পারতো। আচ্ছা, ছেলেটা কি আমাকে ভালোবাসে খুব? আচ্ছা, আবার ডায়েরিটা পড়ি তো, দেখি ওনার পছন্দের কী জিনিস আছে। নেহা আবার ডায়েরিটা হাতে নেয়। শেষের পাতায় লেখা, মিমিকে আমি অনেক ভালোবাসি। তার মৃতদেহ আমার কাছেই পড়ে আছে। কেউ তাকে মারেনি, আমি নিজেই তাকে আজ খুন করেছি। পিস্তলের 6টা গুলি আজ মিমির নরম দেহ ভেদ করে ভিতরে গিয়েছে। মিমির লাল তাজা রক্ত আমি নিজের হাতে মাখিয়ে সুখের স্বাদ গ্রহণ করেছি। মিমির মতো মেয়ে বেঁচে থাকলে উপরওয়ালা তা গ্রহণ করবে না। নিজ হাতে মেরেছি তাকে। আমি খুনি নয়, আমি প্রেমিক। নেহা আঁতকে ওঠে, গায়ের লোম তার দাঁড়িয়ে যায়। কি নিষ্ঠুর এই ছেলে, নিজের বউকে মেরে ফেলেছে। এতটা খারাপ সে? নেহা বিড়বিড় করে কথাগুলো বলে, আবার ভাবে, নিশ্চয় কিছু হয়েছিল, না হলে মিমিকে সে ভালোবাসতো, তবুও কেন তাকে মেরে ফেলেছে? জানতে হবে আমার, আসলে হয়েছিলটা কি। কিন্তু ছেলেটা তো আমাকে কিছু বলবে না। যা জানতে চাই সবটাই এড়িয়ে চলে। তুমি আবার ডায়েরিটা হাতে নিয়েছ? না, এবার আর ওটাকে রেখে দেবো না। নিলয় নেহার থেকে ডায়েরিটা কেড়ে নেয়, তারপর পকেটে থাকা লাইটারে লাইটারের আগুন দিয়ে ডায়েরিটা পোড়াতে থাকে। শক্ত কভার খচিত ডায়েরিটা কি আর সহজে পড়ে? কিছুটা পড়ার পর নিলয় ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেয় দেয়ালের দিকে। নেহা অবাক চোখে তাকায়। এইভাবে কেটে যায় রাতটা। নেহা কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতে পারেনি। সকালে আবারও নিলয়ের ডাকে নেহার ঘুম ভাঙে। দেখে বিছানার পাশে নিলয় দাঁড়িয়ে আছে। নেহা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও কিউট বউ, তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিতে হবে। হুম। আজ তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা বাড়িতে আসলেই দেখতে পাবে। তাড়াতাড়ি খেয়ে নিলয় নেহাকে নিয়ে বের হয়। বাড়ি থেকে বের হতেই নিলয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের কল। নিলয় রিসিভ করে। নিলয় নেহাকে নামিয়ে দিয়ে সোজা অফিসে আসবে। জরুরি কথা আছে। তোমার সাথে যে 3জন থাকে ওদেরকেও নিয়ে আসবে। আর ওদিকে সব ঠিক আছে? রাখি। আব্বুর ফোন ছিল তাই না? নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা কি করে জানে এটা তারই আব্বুর কল ছিল? নিলয় কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, আব্বু জানে আমি পালিয়ে এসেছিলাম, আর এখন বুঝতে পারছি আমি যেই দিন পালাবো সেই দিন আফরিন সবটাই জানতো। আর আফরিনই আব্বুকে বলে আমি পালিয়েছি। আর আব্বু তখনই আপনাকে পাঠায় এখানে তুলে এনে বিয়ে করতে। কিন্তু আপনি কে? কি করেন আপনি? মিমিকে কেন নিজে আপনি খুন করেছিলেন? নিলয় চোখের পাতা কয়েকবার নাড়ায়। কোনো উত্তর দেয় না নিলয়, কেবল একটু অবাক হয়। কারণ রহস্যের জাল আস্তে আস্তে খুলছে। তবে নেহাকে কিছুই বলা লাগছে না। নেহা নিজে থেকেই সব বুঝতে পারছে। নিলয় কিছু না বলে গাড়ি চালাতে থাকে।
তখনই একটি মেসেজ আসে নিলয়ের ফোনে। দেখে আতিকের মেসেজ। আতিক হলো নিলয়ের লোক, তবে আশরাফের পিএ। মেসেজটি চেক করে নিলয় সেখানে লেখা। ভাই আপনি আসবেন না? আপনার জন্য পার্টি অফিসে মোর্শেদ, আসলাম আর নিজাম এসেছে। বেশ ঝামেলা হচ্ছে। আশরাফ স্যার গোপনে মেসেজ করতে বলেছে আপনার। নিলয় মুচকি হাসে। নেহা, রাফাত, মাসুম, সিয়াম নিলয়ের হাসির দিকে তাকায়। হাসতে হাসতে ফোনে নিলয়ের গ্যাংয়ের একটি ছেলেকে। রুদ্র, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? মেসেজ করে দিচ্ছি। রুদ্রের ফোনে একটি মেসেজ আসে, নিলয়ের মেসেজ। নিলয় আবারও হাসে। কেউ বোঝে না হাসির কারণ। নিলয় চুপচাপ গাড়ি চালাতে থাকে। খানিকটা সময় পর নেহার ভার্সিটির সামনে এসে থামে গাড়িটি। নেহা গাড়ি থেকে নামে। কিছু দূর যাওয়ার পর নেহা দেখে কয়েকজন ছেলে আলগা গায়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর হাতে সরি কার্ড। নেহা ওদের সবাইকেই চেনে। কাল এই ছেলেগুলো নেহাকে বাজে কথা বলেছিল, কিন্তু ছেলেগুলো আজ এখানে কেন? এইভাবে কেন দাঁড়িয়ে আছে? সারা গায়ে খুব মারের দাগ। নেহা কথাগুলো মনে মনে বলতে বলতে ওদের সামনে গিয়ে যেতে থাকে। তখনই ছেলেগুলো এসে সামনে হাঁটু মুড়ে বসে চিৎকার করে বলে, আপু, আপনি আমাদের বোন, আপনি আমাদের বড় বোন। আপনার সাথে কাল যা করেছি আমরা ভুল করেছি। প্লিজ আপু, আমাদের মাফ করে দেন, প্লিজ প্লিজ। নেহা সহ আশেপাশের মেয়েগুলো বেশ অবাক চোখে তাকিয়ে আছে মাহিনদের দিকে। কারণ সব ছেলেরাই জানে এই মাহিনের গ্যাংরা মেয়েদের যেখানেই পায় সেখানেই বাজেভাবে টিচ করে। কিন্তু আজ ওদের কি হলো? এমন করে মাফ কেন চাচ্ছে? তবে যা করছে এতে করে সব মেয়েগুলোই অনেক খুশি। ছেলেগুলো আবারও চিৎকার করে মাফ চায়। নেহা কোনো উপায় না দেখে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যান, মাপ চাইতে হবে না। আপনারা নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। মাহিনরা দৌড়েই চলে আসে সেখান থেকে। নেহা ঘুরে পিছনে তাকায়। কালো রঙের নিলয়ের গাড়িটা তখনই ঘুরে চলে যাচ্ছে। নেহার কাছে এতক্ষণে বিষয়টা বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে। কেন ছেলেগুলো এভাবে এসে তার কাছে মাপ চেয়েছে? এর কারণ হচ্ছে নিলয়। নেহা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, এটা ভেবে যে যাক, এমন একজন আছে যার কাছে আমি সব, আর সে আমার জন্য সব কিছুই করতে পারে। আবার পরক্ষণে মনটা তার খারাপ হয়ে যায়। সে ভাবে, এভাবে মারাটা কি ঠিক হয়েছে? না মারলেও তো পারতো, যদি ঝামেলা হয়। নেহা আর কিছু ভাবে না। সামনে এগোতেই অনেকগুলো মেয়ে এসে নেহাকে ঘিরে ধরে। নেহা সবার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। সব মেয়েগুলো একসাথে বলে ওঠে, থ্যাঙ্কস আপু, বেয়াদব ছেলেগুলোকে এভাবে শিক্ষা দেওয়ার জন্য। ওদের জন্যই আমরা রাস্তায় খুব একটা ভালোভাবে হাঁটতেই পারতাম না। নেহা কিছু বলে না। আরও একবার পিছনে তাকায় ও। পিছনে তাকায় নিলয়কে আরও একবার দেখবে বলে, কিন্তু ততক্ষণে কালো রঙের পাঁজারো গাড়িটি চলে গিয়েছে ভার্সিটির রোড থেকে। নেহা মুচকি হাসলো, যার হাসির রহস্য কেবল নিলয়। সব কিছু করেছে তো নিলয়। নেহা ভিতরে প্রবেশ করে। আফরিনকে কল দেয়। কি হলো, ভার্সিটিতে এসে কল করলি কেন? তো কোথায় দাঁড়িয়ে করব? জিহান কই? ওই যে আসছে। তবে তুই কি করেছিস? মেয়েগুলো তোকে এভাবে ঘিরে ধরেছে। সব পরে বলবো। জিহান আসছে। মুখটা ভীষণ লাগছে তার। ধীরে পায়ে হেঁটে নেহার কাছে আসে ও। কোনো প্রকার অন্য কথা না বলে সরাসরি জিহান বলে, নেহা, তোকে অনেক ভালোবাসি আমি। তুই ওনাকে ছেড়ে দে, আমাকে বিয়ে করবি? আমি তোকে অনেক ভালোবাসি আর তোকে অনেক হ্যাপি রাখবো। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল। নেহার জন্যই হয়ে গিয়েছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। মেনে নিতে পারছি না নেহার বিয়ের ব্যাপারটা। আমি নেহাকে অনেক ভালোবাসি আফরিন। নেহা তোকে আমার চাই রে। নেহা জিহানের গালে কষে চড় দেয়। জিহান রাগী চোখে নেহার দিকে তাকায়। নেহা বলে, দেখ জিহান, আমি এখন বিবাহিত মেয়ে। তো তো মানে কি? ওই যা তো এখান থেকে, অসহ্য। নেহা আর আফরিন রাগ করে চলে যায় জিহানের থেকে। এইদিকে নিলয় আশরাফ সাহেবের পার্টি অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। আশরাফ সাহেবের পার্টি অফিসের সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে।
সাথে অনেকগুলো পুলিশের গাড়ি, বেশ কিছু পুলিশ আর বডিগার্ড। যাবো আছে কয়েক গাড়ি। রাফাত, সিয়াম, মাসুম ভয়ে আটকে ওঠে। সিয়াম বলে, ভাইয়া অফিসে যেতে হবে না, মাহিনকে মারা ঠিক হয়নি। চুপ শালা, মারছি তো মারছি, এটা নিয়ে কথা কিসের? সমস্যা দেখছি গুরুতর, সিএমের কথা শোনা উচিত। চুপ কর তো রাফাত, আমি আর ভাইয়া যাব ভেতরে। যদি ভাইয়া যায়, এত ভয় পাইলে মাস্তানি করতে হবে না। প্লিজ ভাই, চলো চলে যাই। নিলয় কিছু বলে না, কেবল শব্দ করে একটু হাসে। সবাই সে হাসির দিকে তাকায়। এরকম হট সিচুয়েশনে নিলয়ের মুখ ভর্তি মৃদু শব্দের হাসির মানেটা তারা বুঝতে পারে না। সবাই কেবল অবাক হয়ে চেয়ে থাকে। নিলয় সিগারেট জ্বালায়, নিকোটিনের সাদা ধোঁয়া উপরে ছেড়ে দিয়ে বলে, সবাই পিস্তলগুলো গাড়িতে রাখো, চুলগুলো যত পরিমাণ বখাটে টাইপ লাগে সেরকম করো। অফিসে ঢুকবো, সামনে চেক করবে। আমাদের ধরার জন্য মূলত এখানে আনা হয়েছে। আশরাফ সাহেব আমাদের বাঁচাতে পারবে না। তাহলে কেন যাচ্ছি আমরা নিজে থেকেই? মাস্তানি করতে। নিলয় একটি হাসি দিয়ে গাড়ি থেকে নামে। পিছনে ওরা তিনজন নামে। নিলয় আগে হাঁটছে, বাকিরা নিলয়ের পিছনে আসছে। তিনজনের মুখে একটা মৃদু ভয়ের ছাপ, আর নিলয়ের মুখে হাসি, যেন কিছুই হবে না এমন একটা ভাব। অফিসে ঢুকতে যাবে তখনই তাদের দাঁড় করিয়ে চেক করে পুলিশ, কিন্তু কিছুই পায় না তাদের কাছে। আবার একটু এগিয়ে যায়, সেখানে জাবেরা চেক করে। আবার আগায়, শেষে নেতাদের বডিগার্ডরা চেক করে। তারপর ভিতরে প্রবেশ করে। দূর থেকেই দেখে আশরাফ সাহেবের মুখে বেশ কড়াভাবেই চিন্তার ছাপ। আশরাফ সাহেবের সামনে বসে আছে মোর্শেদ আসলাম আর নিজাম, যারা খুব বড় মাপের নেতা। নিলয়কে দেখে আশরাফ সাহেব একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও নিলয়কে যে ধরে নিয়ে যাবে এটা ভেবে তিনি বেশ চিন্তিত। কিভাবে তাকে ছাড়াবে সেই কখন থেকেই ভাবছে আশরাফ সাহেব। নিলয় সোজা যেয়ে একটি চেয়ার টেনে বসে পায়ের উপর পা তুলে দেয়। সবাই তার দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। নিলয় পকেট থেকে একটি চুইংগাম বের করে চিবোতে থাকে। সবাই নিলয়ের অ্যাটিটিউড দেখে বেশ অবাক চোখে তাকিয়ে আছে। মোর্শেদ সাহেব বলে, এই যে সেই বেয়াদবটা আমাকে তুলে নিয়েছিল, আমার ছেলেকেও মেরেছে। নিজাম ভাই, আমার ছেলেকে তো বেদরকাতভাবে পিটিয়েছেন। একে জাবেদের হাতে তুলে দিন। ভাই আপনারা হয়তো ভুল। চুপ, তোমার জন্য সে এত দূর এসেছে। তোমাদের নেতাগিরি বের করছি, তোমাকেও পুলিশে দেবো, আর একে একে সোজা জাবের হাতে তুলে দেবো। গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবে, সারা বেজন্মা একটা। নিলয় চুইংগাম চিবানো বন্ধ করে। বেজন্মা শব্দটা শোনা মাত্র দৌড়ে যেয়ে আসলামের গালে ঘুষি দেয়। সাথে সাথেই জাব আর পুলিশ এসে নিলয়কে ধরে ফেলে। নিজাম বলে, তুই তো আসলেই বেয়াদব, কুত্তার বাচ্চা নাকি তুই? তোর মাঝে কোনো সম্মান নেই। তোকে যে কিভাবে মেরে রেখে দিব তুই নিজেও জানতে পারবি না। আশরাফ সাহেব মাথায় হাত দেয়। কি করবে সে ভেবে পাচ্ছে না, কোনো প্রকার কথা বলতে পারছে না। তখনই নিলয় সবাইকে অবাক করে দিয়ে উচ্চস্বরে হাসতে থাকে। সবাই নিলয়ের হাসির দিকে তাকায়। নিলয় বলে, আমাদের মারার আগে নিজেদের কথা ভাবুন। এখানে আসার আগে চারপাশে বোম ফিট করে এসেছি। আমি মরলে সবাইকে নিয়ে মরবো। অফিসার, একে নিয়ে এক্ষুনি বের হন এখান থেকে। চলুন চলুন, না হলে বোমা খেয়ে মারাই যাব। 1 মিনিট, এখানে এসেছি আপনাদের কথায়, আর বের হবেন আমার কথায়। নিলয় পুলিশদের থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর পকেট থেকে ফোন বের করে, রুদ্রকে ভিডিও কল দেয়। তারপর নিজামকে বলে দেখুন। নিজাম সহ সবাই ফোনের দিকে তাকিয়ে থাকে। দেখে নিজামের পরিবারের সবাই গাড়ি নিয়ে পিকনিকে যাচ্ছে, আর তার পিছনে পিস্তল নিয়ে যাচ্ছে একটি গাড়ি। নিজাম একবার ফোনের দিকে তাকায়, আবার নিলয়ের দিকে তাকায়। নিলয় হেসে দেয়। একে একে সবাই দেখে তাদের পরিবারের পিছনে নিলয়ের লোকেরা অস্ত্র নিয়ে পড়ে আছে। সবাই বোবা হয়ে যায় কিছু সময়। সিয়াম ডান হাতের আঙ্গুল দুটো মুখে পুড়ে দিয়ে জোরে শীষ বাজিয়ে ওঠে। এতক্ষণে তারা বুঝতে পেরেছে কেন নিলয় হাসছিল। নিলয় আবারও চেয়ারে যেয়ে বসে। সবাই বিস্ময়কর চাহনি দিয়ে নিলয়কে দেখতে থাকে। নিলয় বলে, আমি যদি এখান থেকে না বের হই তবে কেউ বাঁচবে না।
আমার সাথে আপনারা সহ আপনাদের পরিবারও শেষ হয়ে যাবে। আর একটা কথা, আপনার সবারই গোপন একটা বিষয় আমার কাছে প্রমাণ আছে। যেমন মোর্শেদ হিরোইনের প্যাকেট নিয়ে খেলা করছে, আর আসলাম কোটি কোটি টাকা সাজাচ্ছে, তার ভিডিও। নিজাম আপনার আছে রোজ রাতে একটা করে মেয়ে। আপনার পার্টি অফিসের পিছনে যে একতলা বাড়ি আছে, সেই বাড়ির ভেতরে যায় আর আসে, এবং সেই রুমের ভেতরে কি আছে তার ভিডিও। সব কিছু ফাঁস করে দেই, কি হয়? সব কিছু পাশ করে দিই, কি বলেন না? কেউ কোনো কথা বলছে না। সবাই সামনে বসা হিরোদের মতো দেখতে মায়াবী মুখের ছেলেটার দিকে তাকিয়ে আছে। নিলয় চুইংগাম চিবাতে থাকে। আবার মোর্শেদ বলে, সরি নিলয়, নিজাম ভাইয়াকে ঘটিয়ে লাভ নেই। যা হয়েছে প্লিজ ভুলে যান। আপনাদের ছেলেও তো ভালো না। নিলয় যা করছে ঠিক কাজ করেছে। আমার ছেলেওকেও মাহিন মেরেছিল। চলুন চলে যাই। আশরাফ সাহেব, এবারের ইলেকশনে বড় পদ দিতে হবে। প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ দাঁড়াবে না ওনার বিরুদ্ধে, কথাটা মনে থাকে যেন। নিজাম আর আসলাম চলে যাওয়ার আগে নিলয়ের দিকে রাগি চোখে তাকায়। নিলয় হাসে, আর এক মুহূর্ত তারা না দাঁড়িয়ে চলে যায়। নিলয় বসা থেকে দাঁড়ায়, তারপর বলে, আজ রাতে আততায়ীর হাতে নিজাম আর আসলাম খুন হবে। ওদের চোখ দেখে ওরা নেহাকে কিছু একটা করবে, আর আমার পেছনে পড়ে থাকবে। আশরাফ সাহেব কিছু বলে না, তবে আশরাফ সাহেব এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় ফোন বের করে রুদ্রকে বলে, সব ঠিক আছে, চলে আসো, আর নিজাম আর আসলামের উপর নজর রাখো। সত্যি কি বোম লাগিয়ে এসেছ? আরে ধুর, ওটা তো মিথ্যা কথা, তবে বাকি কথাগুলো সত্য। নিলয়, আজ তুমি কি চাও? আপনি কি চান? আমার কিছু লাগবে না, কেবল রাতে আপনার আসতে হবে আমার বাড়িতে, বাকিটা ফোনে বলবো। নিলয় আশরাফ সাহেবের পার্টি অফিস থেকে বের হয়। আশরাফ সাহেব বেশ চিন্তায় আছে, কারণ সে জানে আজ রাতে নিলয় নিজাম আর আসলামকে মেরে ফেলবে। তবে প্রমাণের অভাবে নিলয়কে কেউ কিছুই করতে পারবে না, কেবল সন্দেহের বশে পুলিশ ধরতে আসবে। কিন্তু নিলয়ের কিছুই করতে পারবে না, পুলিশকে সে নিজেই সামলাতে পারবে। নেহা ঘরে বসে বই পড়ছে বললে ভুল হবে। সে নিলয়ের কথা বেশ কিছুক্ষণ ধরে ভাবছে। ছেলেটাকে সে আগে কোনোদিন দেখেনি, অথচ তাকে নিয়ে কেন এত ভাবছি আমি? আমার সব কিছুতেই ছেলেটার খেয়াল। আমি কি করছি না করছি, খেয়েছি কি না, কী লাগবে, ঘুম থেকে ওঠা শুরু করে ভার্সিটিতে দিয়ে এবং নিয়ে আসা সব কিছুই সে করছে। পা সামান্য একটু ব্যথা হয়েছিল দেখে ডক্টর ঔষধ সব কিছুই এক করে দিয়েছিল। আচ্ছা, ছেলেটা কি আমাকে অনেক ভালোবাসে? হয়তো বাসে, না হলে এত কিছু কেন করবে? নেহা বইয়ের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। তখনই নিলয়ের ডাক শুনতে পায় নেহা। নেহা, নেহা, হুম, কি ভাবছ? কিছু না। আমার কিউট বউটা এত ভাবুক কেন গো? বলো না, কি ভাবছিলে? কিছু না। নিচে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা দেখবে। চলো। ঠিক আছে, চলুন। 1 মিনিট, তোমার চোখ বেঁধে নেই। নিলয় নেহার চোখ বেঁধে নেয়। তারপর নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহাকে কোলে তুলে নিয়ে নিচে যায়। কোল থেকে নামিয়ে চোখের বাঁধন খুলতেই দেখে সোফাতে বসে আছে দুজন বৃদ্ধ ও বৃদ্ধা। নেহা তাদের দুজনকে বেশ ভালো করেই চেনে, নেহার নানু ও নানি। নেহা একটা চিৎকার দিয়ে ওঠে খুশিতে, দৌড়ে যায় তাদের কাছে। খুশিতে তাদেরকে জড়িয়ে ধরে নেহা, কান্না করতে করতে বলে, তোমরা এখানে? আমাদের বাড়িতে আমরা থাকবো না তো কে থাকবে পাগলি? তোমাদের বাড়ি মানে? এটা তো ওনার বাড়ি। এটা আমাদের বাড়ি, নিলয়ের বাড়ি। মানেটা হলো তোমার মা আর আমার মা দুজনে চাচাতো বোন। তুমি আমার সম্পর্কে কাজিন, বুঝলে? নিলয়ের দিকে হাবাব মতো। নেহা কিছুক্ষণ বিস্ময় নিয়ে চেয়ে থাকে নিলয়ের দিকে। কি বলবে নেহা খুঁজে পাচ্ছে না। নেহার কাছে সবটা খোলসা হতে থাকে। নেহা এখন কিছু বলে না, নিলয়ের দিকে হাবার মতো চেয়ে থাকে, আবার নানু নানিদের সাথে আড্ডাতে যোগ দেয়। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
রাত তখন 10টা বাজে। নেহা বেলকনিতে দাঁড়িয়ে হালকা শীতের বাতাস নিজের গায়ে লাগাচ্ছে, এক দৃষ্টিতে চেয়ে আছে বাইরে। নিলয় একটি লাল রঙের চাদর নেয়, পিছন থেকে নেহাকে তা জড়িয়ে দেয়। নেহা কিছুক্ষণ তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় নেহার চাহনি আজ বুঝতে পারছে না। নিলয় নীরবতা ভেঙে বলে, ঠান্ডা পড়ছে, তোমার শীত লাগবে বলে চাদরটা এনে দিলাম। নেহা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় নেহার হাত ধরে। নেহা আজ প্রথম কেমন যেন একটু কেঁপে ওঠে। এর আগে নিলয় তাকে স্পর্শ করলেও আজকের অনুভূতির স্পর্শটা নেহার কাছে অচেনা। নেহা তখনই বলে, আপনি আগে থেকে আমাকে জানতেন তাই না? আমি তোমাকে আগে থেকে চিনি এবং জানতাম। তাহলে আমাকে কেন কিছু বললেন না? তুমি কখনো জিজ্ঞেস করছিলা? না। তাহলে আমি কেন বলবো? মন খারাপ করে নেহা আবারও চুপ হয়ে যায়। তবে নেহার আজ মনে মনে অনেক খুশি লাগছে। নানা নানুকে হুট করে এভাবে দেখতে পাবে সে আশা করেনি। নেহা প্রতিদিন তার আম্মুকে কান্না করতে দেখতো নানা নানুর জন্য। আজ আম্মু থাকলে অনেক খুশি হতেন। আম্মু, তুমি কেন আমাকে রেখে চলে গেলা? তুমি থাকলে আজ জানি সব থেকে বেশি খুশি হতা। আচ্ছা, উনি আমাকে কেন বিয়ে করলো? শুধুই কি নানা নানুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, নাকি অন্য কিছু? নেহা একাই এসব ভাবছে। নেহা কান্না করছে। আব্বু আর আম্মুর কথা মনে পড়তে কেমন যেন তার কান্না পাচ্ছে। নেহা ছোট থেকেই দেখে আসছে নেহার আম্মু নাবিলা ইমরোজ কখনো তার বাপের বাড়ি যাননি। একদিন নেহা বার্ষিক ছুটি পায় স্কুল থেকে। সেদিন নেহা নানুর বাড়ি যাওয়ার জন্য অনেক বায়না করে, কিন্তু নাবিলা ইমরোজ নেহাকে কোনোভাবেই যেতে দেয় না। নেহা বলে, আমাকে কেন তুমি আটকাও নানু বাড়ি যেতে? তোর আব্বু বকবে রে মা। কেন আম্মু? আব্বু কেন বকবে? আসলে তোর আব্বু আর আমি একে অন্যকে ছোট থেকেই ভালোবাসতাম। যখন বড় হলাম আমাদের বাড়িতে তোর আব্বু আমাকে বিয়ের জন্য কথা বলতে যায়, কিন্তু তোর নানু অপমান করে তোর আব্বুদের বের করে দিয়েছিল। কারণ তোর আব্বুর পরিবার তখন রাজনীতি করত, তাই তোর নানুরা মেনে নেয়নি। তখন তোর আব্বু সবার সামনে আমাকে তুলে এনেছিল এখানে। আমাদের বিয়ে হয়। তোর নানা নানু আমাদের বলেছিল কোনোদিন যেন আমাদের সামনে আসবি না, যদি আসিস তো মরা মুখ দেখবি। এরপর আর কোনোদিন বাপের বাড়ি যাইনি। তোমরা না যাও, আমি যাব আম্মু। এরপর নেহা আব্বুকে রাজি করিয়ে তার নানু বাড়ি প্রথম ও শেষবার বেড়াতে যায়। আর কোনোদিন নেহা বেড়াতে যায়নি, আর কোনোদিনও দেখা হয়নি নানা নানুর সাথে। আচ্ছা, আব্বু কি জানে ওনারা এখানে? নেহা কথাটা বলতে বলতে নিলয়ের কাছে যায়। আমি কি আব্বুকে কল করতে পারি প্লিজ? নেহা কল দেয় ওর আব্বুর কাছে। নতুন একটি নাম্বার স্ক্রিনে দেখে আশরাফ সাহেব রিসিভ করতেই বলে, হ্যালো হ্যালো, কি হলো? কে আপনি? কথা বলেন না কেন? নেহা কল কেটে দেয়। নেহার হুট করেই মনে পড়ে এখানে আসার পিছনে তার আব্বুর হাত আছে। তিনিও আমাকে কিছু বলেনি। ছোট থেকে নেহাকে অনেক আদর করে আশরাফ সাহেব। বারান্দায় গিয়ে দাঁড়ায় নেহা, আকাশের দিকে তাকিয়ে বলে, এই আকাশ, তুমি কেন আমার থেকে আমার আম্মুকে নিয়ে গেলে? আব্বুও কাছে নাই, কেন করলো আমার সাথে এমন? আম্মু, তুমি দেখছো আজ নানা নানুর সাথে কথা হয়েছে। নানা নানু আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে, কিন্তু তুমি নেই। দেখো তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। কেন চলে গেলা? হে আল্লাহ, কেন আমার আম্মুকে নিয়ে গেলা তুমি? নেহা কথাগুলো বলে চলেছে শব্দ করে, চোখের পানি গড়িয়ে নিচে পড়ছে। নিলয় পাশে দাঁড়ায়, গায়ে কালো মোটা কোট। আজ রাতের মিশনের জন্য রেডি। যখন রেডি হচ্ছিল তখনই রুদ্রের ফোন আসে। নিলয় সবাইকে তৈরি হতে বলল। পাশে গিয়ে দেখে নেহা আকাশের দিকে তাকিয়ে আছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর চোখে পানি দেখে নিলয়ের ভেতরটা কেঁপে উঠল। জানে নিলয়ও কেন কান্না করছে, তাই ওকে কোলে তুলে রুমে নিয়ে আসলো নিলয়। নেহা চমকে ওঠে, তাকিয়ে দেখি নিলয় নেহাকে রুমের ভেতরে নিয়ে আসছে। কি হলো? আমাকে এভাবে নিয়ে আসলেন কেন? চুপ করে বসে থাকো, আমি আসছি।
কথাটা বলেই নিলয় চলে গেল। রুমের মধ্যে পাঠিয়ে দিল নানা নানুকে। নেহা ওনাদের দেখে খুশি হলেন। নানি পাশে বসতেই নেহা নানির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নেহার মাথায় হাত বুলিয়ে দেয় আর গল্প করতে থাকে। এদিকে নিলয় গাড়ি নিয়ে বের হয়। জনাশূন্য এক জায়গাতে গাড়ি নিয়ে আসে। নিলয় দেখে আসলাম আর নিজাম এখানে এসেছে কোনো এক কাজে। নিলয়ের কাজ আরও সহজ হয়ে গেল। নিলয় ধুম করে ওদের সামনে গাড়ি ব্রেক করে। আজ নিলয় একা। নিলয়কে দেখে ওরা চমকে ওঠে। নিলয় গাড়ি থেকে নামে, একটা সিগারেট জ্বালায়। নিলয়, তুই এখানে? এখানে কেন? তোদেরকে মারতে। নিলয়কে অবাক করে দিয়ে আসলাম আর নিজাম হেসে দেয়। পাগলামির হাসি দিয়ে নিজাম বলতে থাকে, হারামি কুত্তার বাচ্চা, আমাদের মারবি? তোর সাহস কত? সেদিনের ছেলে আমাদের আসছে মারতে। হা হা হা, তোকে তোকে তো এখানেই মেরে রেখে দেব বয়েজ। নিজামের কথা শুনে নিলয় কিছুটা বিচলিত হয় আর সাথে সাথেই হুড়মুড় করে অনেকগুলো ছেলে এসে নিলয়কে পিস্তল দিয়ে চারপাশে ঘিরে ধরে। 15 জন ছেলের হাতে পিস্তল দেখতে পায় নিলয়। সবাই নিলয়ের দিকে তাক করে আছে। নিজাম বলে, দেখ শালা, এত কিছুর মাঝেও মুখে কোনো ভয়ের ছাপ নেই। এই, তুই কি দিয়ে তৈরি রে? তোর কি কোনো ভয় নেই? কথাটি বলে নিলয়ের মুখে জোরে ঘুষি মারে নিজাম। আসলাম এসে হকি স্টিক দিয়ে সজোরে একটা বাড়ি দেয়। নিলয় এবার জোরে হাসে। সবাই ওর হাসির দিকে তাকায়। নিজাম এসে আবারও একটা ঘুষি মেরে বলে, শালা, এত কিছুর মাঝেও তুই হাসছিস কেন? আমরা জানতাম না তোর লোক আমাদের পেছনে পড়েছে, তাই প্ল্যান করে তোকে এখানে নিয়ে এসেছি, যাতে তুই খবর পেয়ে সোজা এখানেই আসিস। আর আমাদের প্ল্যানটা একদম ফ্রেশভাবে কাজে লাগলো। তোকে মেরে এখানে শিয়াল দিয়ে খাওয়াবো। হাসিস কেন? ভাই মনে হয় পাগল হয়ে গেছে। চুপ, পাগল আমি না তোরা হয়েছিস? নিলয়ের কথা শুনে সবাই হা হয়ে তাকিয়ে থাকে। কি বলবে তারা খুঁজে পাচ্ছে না। 15টা পিস্তলের সামনে দাঁড়িয়েও কেউ এভাবে কথা বলে নিজামের জানা ছিল না। নিজাম ঘাবড়ে যায়। তখনই নিজাম বলে, শালাকে মেরে ফেল, সব কয়টা গুলি যেন বাইরে না যায়, সবগুলি ওর বডিতে জমা থাকে। ফায়ার! গুলি শব্দ শোনা যায়। নরম দেহ মাটিতে লুটিয়ে পড়ে। একটি উচ্চ হাসির শব্দ শোনা যায় ফায়ারিংয়ের গুলির শব্দ ভেদ করে। একটু পর সব নিস্তেজ হয়ে যায়। পরিবেশটা একদম শান্ত হয়। চারিদিক রক্তের লাল তাজা স্রোত বইতে থাকে। লাল রঙা রক্তের তাজা গন্ধ চারিদিক যেন দূষিত করে। তারপর উচ্চস্বরে হেসে ওঠে নিলয়। একটি সিগারেট জ্বালায় ও। নিকোটিনের সাদা ধোঁয়া রক্তের স্রোতের ন্যায় চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। কেবল পার্থক্য রক্ত পতিত হচ্ছে নির্বিষ শালার নিচ দিতে, আর ধোঁয়া ঘৃণিয়ান হচ্ছে উচ্চস্বরে উচ্ছ্বাসিতে। নিলয় মৃত বডিতে লাথি মারল কয়েকবার। তারপর গাড়ির সামনে যে বসে পায়ের উপর পা তুলে দেয়। একে একে সবাই নিলয়কে ঘিরে দাঁড়ায়। তবে নিজামের লোক না, এরা সবাই নিলয়ের লোক। নিলয় আবারও একটা সিগারেট জ্বালায়। গুলির শব্দ হয়েছিল সত্য, তবে নিলয় মরেনি। স্নাইপারের করা গুলির শব্দ হয়েছিল সত্য, তবে নিলয় মরেনি। স্নাইপারের করা অভিমুক্তে সবাই আটকা পড়ে। নিলয়ের লোক নিজামদের চারপাশ ঘিরে ধরে দূরে বসায়। নিজামরা তার কিছুই বুঝতে পারেনি। যখনই নিজাম ফায়ার বলে তখনই সবাই নিজ নিজ টার্গেটে গুলি চালায় আর নিজাম সহ বাকিরা সবাই সেখানেই মরে পড়ে থাকে। নিলয় এবার হাসতে হাসতে বলে, শালা, আমাকে মারবে? এমন কোনো মাস্তান হয়নি যে আমাকে মারবে। এমন কোনো পুলিশ নেই আমাকে ধরবে। তোদের বোর্ডটাই তোদের শেয়ালেই খাবে। ভাইয়া, যদি পুলিশ খোঁজেন? ওয়েট, তোরা যাক। রুদ্র, তুমি এখানেই থাকো, আমি দূরে থাকছি। ফোন বের করে পুলিশকে কল দাও। রুদ্র ফোন বের করে, তারপর পুলিশকে কল করে বলে, স্যার আমি রুদ্র বলছি, এখানে খুন হয়েছে। কিছু সময় পর পুলিশ আসে। রুদ্র সেখানেই দাঁড়িয়ে থাকে। মাস্ক পরা নিলয়ের লোক আর সাধারণ নিলয় আর মাস্ক পরা নিলয়ের লোকের মধ্যে পার্থক্য অনেক। পুলিশ এসে জিজ্ঞাসা করতেই রুদ্র বলে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে বাকি লোক পড়ে আছে তারা এই দুজনকে পিস্তল দিয়ে গুলি করে তারপর একটা বাইক এসে আবার এদেরকে মেরে দিয়ে চলে যায়।
আমার মনে হয় স্যার যারা বাইকে ছিল তারা এই দুজনের লোক হবে। তাদেরকে কে চিনি না আমি স্যার। আমি এখানে এসে আপনাদেরকে ফোন দিই। কথাটা বলে রুদ্র চলে যায়। নিলয় দূরেই ছিল আড়ালে। নিলয় হাসে, কারণ নিলয় জানে এরকম কেস বেশি দূর যাবে না। কয়েকদিন ইনভেস্টিগেশন হবে, তারপর আশরাফ সাহেব সামলে নেবে। পুলিশরা চলে যায়। নিলয় আবারও সেখানে আসে। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠতে যাবে, তখনই দূরের একটি গাছের আড়ালে কাকে যেন দেখতে পায় নিলয়। নিলয় ধীরে ধীরে সেদিকে যেতে থাকে, আর সেই অচেনা কেউ ততই জোরে হাঁটতে থাকে। নিলয় বুঝতে পারে এটি একটি মেয়ে, দূর থেকেই সব দেখেছে। নিলয় পিছনে যায়, কিন্তু ঘন জঙ্গলের কারণে মেয়েটি হারিয়ে যায়। নিলয় কিছু সময় চিন্তা করে, তারপর চলে আসে গাড়ির কাছে। নিলয়ের এখানে আসার শুরু থেকেই আগন্তুক মেয়েটি ছিল। সে নিলয়ের সব কিছু রেকর্ড করেছে, কিন্তু কে হবে সেই মেয়েটি? নিলয় এসে ভাবতে ভাবতে বাড়িতে আসে। সকালে ঘুম থেকে ওঠে নেহা, দেখে নিলয় ফ্লোরে ঘুমাচ্ছে, মুখে মারের চিহ্ন, যেন মনে হচ্ছে কে যেন খুব জোরে কয়েকবার ঘুষি মেরেছে নিলয়কে। নেহা তাকে ডাক দেয়। এই যে শুনছেন, এই যে মিস, বলো। কি হয়েছে আপনার? কই? মুখে মারের দাগ। নিলয় চমকে ওঠে। রাতে ভয় পেয়ে নিলয় ডক্টরের কাছে যায়নি। মনে পড়ে যায় রাতের ঘটনা। একটা অচেনা মেয়ে আমার সব কিছুই ফলো করেছে। কে হবে তার কাছে? আমার রাতে নিজাম আর আসলামের খুনের প্রমাণ আছে, সে সব দেখেছে। আচ্ছা, যদি সে সব বলে দেয়, কে হবে মেয়েটি? নিলয় কিছু সময় ঘুমের ঘোরে এসব কথা ভাবতে থাকে। কি হলো বলুন? না, কিছু না। ওই আমরা সবাই মিলে কাল রাতে একটু মজা করছিলাম, তাই হয়তো লেগে গিয়েছে। নেহা বুঝতে পেরেছে নিলয় তাকে স্পষ্ট মিথ্যা বলেছে, কিন্তু নিলয় তা এড়িয়ে যাচ্ছে দেখে নেহা আর কিছু বলে না। সকালে নাস্তা করে বাড়ি শুধু লোক নেহার মায়ের কবরের কাছে গেল। নেহা কিছু সময় মায়ের কবরের সামনে দাঁড়িয়ে থেকে খেয়াল করে নানা তেমন একটা কান্না না করলেও অনেক কষ্ট পাচ্ছে। আসলে পুরুষ মানুষ এমনই হয়, তাদের বুক ফেটে যায় কিন্তু মুখে কিছু প্রকাশ করতে পারে না। তবে নেহা আজ আর কান্না করেনি, কিন্তু নানু কান্না করছে খুব। নানুর কান্না দেখে নেহার কান্না বন্ধ হয়ে যায়। একটা মায়ের কাছে তার সন্তান না থাকার কষ্টটা শুধু একজন মাই বলতে পারবে। নিজের মেয়ের মৃত্যু হবে এটা উনি কখনো ভাবে নাই। আসলে মানুষের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। মানুষের মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। বিকালে নেহাকে বাসায় রেখে নিলয় আশরাফ সাহেবের অফিসে যায়। নিলয়কে দেখে আশরাফ সাহেব চমকে যায়, কারণ নিলয় যতটা শান্ত সাধারণ ভাবে, তেমনি তাকে ঘাটালে কতটা যে সে ভয়ঙ্কর তা আজকের পত্রিকা পড়ে আশরাফ সাহেব বুঝতে পারলেন। নিলয়, আজ পত্রিকাতে কি লিখেছে দেখেছো? না, কি লিখেছে? লিখেছে আসলাম এবং নিজামের মধ্যে অনেক দিনই যাবৎ টাকা নিয়ে ঝামেলা থাকায় আসলাম এবং নিজামের মধ্যে এক বিশাল ঝামেলা হয়। ঝামেলাটা হয় ওই জায়গাতে, সেখানে নিজেরাই নিজেদের লোকদের খুন করেছে। নিলয় হাসে, পত্রিকাটা হাতে নেয়। প্রথম আলোর প্রথম পেজে কাল রাতের খুনের ঘটনা বর্ণনা করা। প্রতিবেদন হয়েছে শুভ নামের একটি ছেলে। নিলয় ওকে কল দেয়। হ্যালো ভাইয়া, আপনার কথা মতো সব হয়েছে। গুড, সময় মতো পারিশ্রমিক পেয়ে যাবে। নিলয় ফোন কেটে দেয়। আপাতত খুনের বিষয়টা নিলয় চাপা দিয়েছে। নিলয় অফিস থেকে বের হয়। নিলয়ের মুখে মারের দাগ দেখে সবাই অনেক প্রশ্ন করে, কিন্তু নিলয় তা এড়িয়ে গেছে। নিলয় গাড়ির কাছে আসতেই চমকে যায়। নিলয়ের সিটে কিছু একটা দেখতে পেল ও। হাতে নেয় ও, দেখে একটি খামের মধ্যে কিছু ছবি। নিলয় বের করে দেখে কাল রাতের ঘটনাটা কেউ একজন ছবি তুলে নিলয়কে পাঠিয়ে দিয়েছে। নিলয়ের গলা শোকাতে থাকে, মুখের রং আবার চেঞ্জ হয়, কেমন যেন ঘোরের মধ্যে পড়ে যায় ও। মাসুমকে কল দিয়ে সবটা বলে, আর এটাই বলে জলদি খোঁজ নিয়ে কে হতে পারে। তারপর গাড়ি চালিয়ে বাড়িতে আসে। বিকাল গড়িয়ে রাত হয়। নেহা বই পড়ছে, সাথে নানু আর নানি বসে আছে। নেহা বই পড়ছে আর মাঝে মধ্যে নানুর নানাদের খুনসুটি দেখছে ও। কিছু সময় পর নেহা শুনতে পায় নিলয় তাকে ডাকছে। নেহা, নেহা, নিচে আসো।
নানা নানুকে ও নিয়ে আসো। সবাই উপর থেকে নিচে আসে। নেহা সিঁড়ির কাছে এসেই অবাক চোখে তাকায়। পিছনে নেহার নানা নানুও অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সোফাতে বসে আছে আশরাফ সাহেব। নেহা দৌড়ে আসে তার আব্বুর কাছে। নেহাকে জড়িয়ে ধরে আশরাফ সাহেব পিছনে তাকিয়ে দেখে তার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে নেহাকে ছেড়ে তাদের পায়ে ধরে সালাম করে আশরাফ সাহেব। আশরাফ সাহেবের শাশুড়ি বলেন, এত অভিমান তোমাদের মেনে নেয়নি বলে একবারও কি বলা যেত না? মা নাবিলা মারা গেছে, আপনারা আসুন। অন্যদের থেকে খবর নিতে হয়, আর একবারও কি ফিরে যেতে পারতে না আমাদের কাছে? আজ এসেছো দেখতে। কিন্তু আপনারা এখানে, আমি তো নিজে তা জানি না। আশরাফ সাহেব জানেন নিলয় তার বউয়ের চাচাতো বোনের ছেলে। নিলয়ের সাথে পরিচয় আশরাফ সাহেবের সে অনেক কথা। আশরাফ সাহেব নিলয়ের দিকে তাকায়। এমনি বলিনি আপনাকে, আমি আসলে আপনাদের সবার আগে থেকে জানতাম। ছোটবেলার কয়েকটা বছর তো মায়ের বাপের বাড়িতেই কেটেছিল আমার, সেখানেই আপনাদের ব্যাপারে জানি। মা বাবা আমাকে মাফ করে দিন। আরে পাগল ছেলে, রাগ সরি মা বাবা আমাকে মাফ করে দিন প্লিজ। আরে পাগল ছেলে, রাগ কি এত বছর থাকে? আমরা কবেই তোমাদের মাফ করে দিয়েছি, কিন্তু তোমরা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখোনি। সবাই খুশি মনে গল্প করছে। নেহা আজ অনেক খুশি। গল্পের ফাঁকে ফাঁকে নেহা উচ্চস্বরে হাসছে। নিলয় তা দেখছে। নেহা আর চোখে তাকাচ্ছে নিলয়ের দিকে। নিলয় তা খেয়াল করে চোখ সরিয়ে নিচ্ছে অন্যদিকে। এক সময় রাতের খাবারের সময় হয়। সবাই খেতে বসে। সবাইকে নেহা খাবার বেড়ে দিল। নিলয় খাবার না নিয়ে চুপচাপ বসে আছে। নেহা বলল, আপনি খাবেন না? খাবো, যদি কেউ টাটার থেকে ভাগ দেয়। সবাই হাসছে। সবাই ভেবে নিয়েছে নিলয় আর নেহা একটা গুড কাপল। কিন্তু তারা জানে না এখনো নেহা আর নিলয়কে মেনে নেয়নি। আর নিলয়ও বুঝতে পারছে না নেহাকে সে আসলে খুব বেশি ভালোবেসেছে কিনা। নেহার প্লেটের ভাত আর তরকারি অর্ধেক নিলয়কে দিতে দিতে ভাবে, দিয়েই দিলে কি হবে, উনি তো আমার হাজবেন্ড। না, বেড়ে দিতে হবে না, আগে তুমি খাও, তারপর আমি খাবো। নেহা কিছু বলে না। একবার সবার দিকে তাকিয়ে নিল। সবাই হাসি হাসি মুখে খাবার খাচ্ছে আর নেহা দিকে তাকাচ্ছে। নেহা কিছু না বলে তাড়াতাড়ি নিজের প্লেটের খাবার খেয়ে নিল। এসব দেখে নানা আর নানু বললেন, তোরা সারা জীবন খুশি থাকিস এইভাবে। সবাই ঘুমাতে চলে গেলেন। আশরাফ সাহেবের সাথে কিছু কথা বলে নিলয় রুমে আসলেন। দেখে নেহা ঘুমিয়ে পড়েছে। নিলয় আর তেমন কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। নেহা আজ মাঝরাতে ঘুম ভেঙে যায়। নেহা দেখে নিলয় ফ্লোরে ঘুমাতে অনেক কষ্ট হচ্ছে, শীতে কাঁপছে। তাই নেহা একটা চাদর নিয়ে নিলয়ের গায়ে দিয়ে দিল। তারপর আবার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নিলয় দেখে গায়ে চাদর। নিলয় মনে করার চেষ্টা করে আমি তো ঘুমিয়েছিলাম চাদর ছাড়াই, তবে কি নেহা চাদর দিয়ে গিয়েছে? মনে হয়। থাক, আমার জন্য একটু মায়া তো আছে, এটাই অনেক। তবে একদিন তুমি আমাকে খুব ভালোবাসবা, সেদিন বেশি দেরি নাই। নিলয় ভাবতে ভাবতে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে নেহা ভার্সিটির জন্য বের হয়। তখনই নিলয় বলে, তুমি কি আজ একা যেতে পারবে? হুম। তাহলে যাও, ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। তোমার আব্বুর সাথে অফিসে যাব, একটু কাজ আছে। আসার সময় আমাকে ফোন দিও, আমি নিয়ে আসবো। ওকে ওকে। নেহা ভার্সিটিতে এসে দেখে আফরিন দাঁড়িয়ে আছে। নেহা ওর কাছে যেয়ে বলল, কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো, তুই কেমন আছোস? অনেক ভালো। জানিস, নিলয় আমার কাজিন হয়। কিভাবে? আমার আম্মু আর নিলয়ের আম্মু চাচাতো বোন ছিলেন। আমি আজ অনেক হ্যাপি, অনেক, তোকে বলে বোঝাতে পারবো না। বাহ, বেশ তো। চল, আমাকে ট্রিট দিবি আজ। বিয়ে করেছিস, সেটারও ট্রিট দিবি। ওকে চল। আফরিন, আমি আসি, আমাকে রেখে তোরা কই যাস? শান্তা, তুই গ্রাম থেকে কবে আসলি? আজ আসলাম। ও, তাহলে চল, ভালোই হলো তুই চলে আসলি। শান্তা চল। তা ক্যান্টিনে যাবি তো? না, কোনো রেস্টুরেন্ট?
ওরা তিনজন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়। হঠাৎ আফরিন বলে, নেহা তাকিয়ে দেখে চারজন অপরিচিত তাকে ফলো করছে। নেহা কিছু ভাবল না। জিহান আসলো। নেহা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে নেহা। তখনই জিহান নেহার হাত ধরে। জিহান, আমার সাথে আসলে আয়, সেটা বারণ করছি না, কিন্তু আমার হাত ছাড়। নেহা, আমাকে এভাবে কষ্ট দিতে তোর ভালো লাগছে? দেখ জিহান, আমার বিয়ে হয়ে গেছে, আর আমি তোকে কোনো দিন বলিনি আমি তোকে ভালোবাসি, আর আমাদের তো রিলেশনও ছিল না। নেহা, আমি তোকে খুব ভালোবাসি রে। হাত ছাড় জিহান। প্লিজ নেহা। জিহানকে আবারও চড় দেয় নেহা। জিহান গালে হাত দিয়ে হন হন করে চলে যায় সামনে থেকে। নেহা কিছু না বলে আবার রেস্টুরেন্টের দিকে যায়। দূর থেকে চারজন ছেলে তখনও তাদেরকে ফলো করছে। যখন রেস্টুরেন্টে যে বসে তখনও সেই চারজন লোক তাদের ফলো করতে করতে সেখানে আসে। নেহাদের থেকে একবারের জন্য হলেও তারা চোখ সরাচ্ছে না। কে তারা? কী বা চায় তারা? এদিকে নিলয় ভাবছে কে ওই মেয়ে, কি চায় তার কাছে, কেনই বা সব কিছু রেকর্ড করেছে আগন্তুক মেয়েটি। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয় নেহারা। তারপর আবার ভার্সিটির দিকে আসে। তখনও খেয়াল করে নেহা তিনজন অপরিচিত ছেলে তাদেরকে ফলো করছে। তাড়াতাড়ি ভার্সিটির মধ্যে প্রবেশ করে। তখন সেই ছেলেগুলো বাইরে দাঁড়িয়ে থাকে। দোস্ত চল, একটা ক্লাস আছে, করি। চল। তিনজনই ক্লাসে যায়। একটা ক্লাস করে বের হয় তারা। নেহা নিলয়কে ফোন দেয়। কিছু সময় পর নিলয় আসে ভার্সিটিতে। তখনই শান্তা কলে, দোস্ত ক্রাশ খাইছি। ক্রাশ খাইছিস মানে? ও কিন্তু আমার, আমি আগে ক্রাশ খাইছি। আরে কে বলবি তো। নিলয় দাঁড়িয়ে আছে। ব্ল্যাক জিন্স, সাদা শার্ট, কোটটা হাতে, চোখে ব্ল্যাক সানগ্লাস, সব মিলে পুরো হিরোদের স্টাইলে দাঁড়িয়ে আছে। নেহা আশেপাশে তাকিয়ে দেখে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এটা দেখে নেহার মেজাজ গরম হয়ে গেল। রাগী মুখে বিড়বিড় করে বলল, কে বলছে এখানে এত ঢং করে আসতে? কিরে নেহা, কোথায় হারিয়ে গেলি তুই হঠাৎ শান্তার কথায়? কিছু না, বল। দোস্ত এটার দিকে তাকাস না, এটা আমার ক্রাশ, তো দুলা ভাই লাগে। ইস কি হ্যান্ডসাম। নেহা নজর দিস না। শান্তা, থাপ্পড় দিব তোকে। আরে তোরা থাম, কি শুরু করলি বলতো? আর শান্তার না জেনে শুনে কিসের এত ক্রাশ তোর? দোস্ত এটাই শেষ ক্রাশ, আর কেউ লাগবে না। নেহা রাগে চোখ মুখ লাল করে ফেলেছে। কিন্তু কেন সে রেগে যাচ্ছে? তবে কি নিলয়কে সে চায়? তবে কি নিলয়কে সে ভালোবাসতে শুরু করেছে? নেহা এসব ভাবছে না, কেবল ভাবছে এই শান্তাকে সে গুলি করে মারবে। এমন সময় নিলয় হাত নাড়িয়ে হাই বলল। তখনই শান্তা হাসি মুখে বলল, দোস্ত দেখ আমাকে হাই বলেছে। এটা তোকে না, নেহাকে বলেছে। আপনি তুই সবসময় নেহার পক্ষে কথা বলিস কেন? এটা আমাকে বলছে। হ তোকেই বলছে, তুই তো ওনার বিয়ে করা বউ। মানে এমন রেগে যাচ্ছিস কেন? মনে হয় এটা তোর হাজবেন্ড। নিলয় অনেকক্ষণ হলো হাই দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নেহার কোনো প্রকাশ সাড়াই পেল না। কিছুটা বিচলিত হলেও সে দেখছে নেহা অনেকক্ষণ ধরে ওর ফ্রেন্ডদের সাথে কিছু নিয়ে তর্ক করছে। তাই নিলয় এবার ওদের সামনে যেতে থাকে। কি ব্যাপার নেহা, এমন হট মেজাজ কেন হচ্ছে তোর? আফরিন, ওকে কিছু বল তুই, না হলে কিন্তু আমি ভুলে যাব ও আমার ফ্রেন্ড। ওকে, আমি দেখছি। শান্তা শোন। চুপ কর আফু, আমার ক্রাশ এইদিকে আসছে। সবাই নিলয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয় আশেপাশে তাকিয়ে দেখে অনেক মেয়ে আজ নিলয়ের দিকে বেশ কিছু সময় ধরে তাকাচ্ছে। তাই নিলয় আরেকটু স্টাইলে হাঁটতে হাঁটতে নেহাদের দিকে আসলো। নেহার সামনে দাঁড়িয়ে বলল, কি হলো নেহা, এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর কি হয়েছে? মুখ ফুলিয়ে রাখছো কেন? কি হয়েছে আফরিন? নেহার এমন অবস্থা কেন? আসলে ভাইয়া তেমন কিছু না। চলো নেহা, তোমার জন্য 1 ঘন্টা ধরে বসে আছি। আপনাকে কে বলেছে বসে থাকতে? মানে কি, আমার বাবির জন্য এতটুকু করবো না? তোমার জন্য সারা জীবন বসে থাকতে হলেও থাকবো। প্রবলেম আছে? ঠিক প্রবলেম তো আফরিন? জি ভাইয়া, একদম ঠিক। তারপর বলো। ওকে তো চিনলাম না।
নিলয়ের কথা শুনে শান্তা হাঁ হয়ে তাকিয়েছিল। শান্তা কেবল ভাবছে এটা কি হলো। নিলয় শান্তার দিকে তাকিয়ে কথাটি বলল। নেহা সাথে সাথেই জবাব দিল। ও আমার ফ্রেন্ড শান্তা। আর শান্তা আমার হাজব্যান্ড নিলয় হাসান, তোর দুলা ভাই। হ্যালো শান্তা, কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো আছি। ওকে ভাই, আমাদের যেতে হবে, চলো নেহা। আপনি চান, গাড়ি ঘোরান, আমি আসছি। নিলয় চলে গেল। যাওয়ার সময় আবারও মেয়েদের জন্য স্টাইল মেরে হাঁটতে লাগলো। নেহা এটা দেখে মনে মনে বলল, আপনার স্টাইল বের করছি, দাঁড়ান। নিলয় ভার্সিটির গেটের কাছে গাড়ি নিয়ে দাঁড়ায়। নেহা তখন শান্তার দিকে তাকিয়ে বলল, কিরে শাকচুনি, বলছিলাম না ওর দিকে তাকাস না? কি জানি বলছিলি? ও হ্যাঁ, এটা আমার হাজবেন্ড নাকি? এটা আমার হাজবেন্ড। এটার দিকে তাকাবি না একদমই। আসি। আর শোন, তুই তো ভালো করেই জানিস আমি নিজের জিনিস কারোর সাথে শেয়ার করি না। এটা তো আমার হাজবেন্ডই, সুতরাং শেয়ার করার কোনো মানেই হয় না। নেহা কথাগুলো বলেই হাঁটা শুরু করলো। শান্তা হা হয়ে তাকিয়ে আছে। আসলে ও বুঝতে পারেনি নেহা রেগে যাবে, আর এটা যে নেহার হাজবেন্ড। জানলে এইভাবে কখনো বলতো না। আফরিন, বল। নেহার বিয়ে হয়েছে কবে? কিছুদিন আগে তুই তোর গ্রামের বাড়িতে ছিলি। আমাকে দাওয়াত দিল না? আরে আমাকেও তো দেয়নি। মানে? ওরা পালিয়ে বিয়ে করেছে। কি? নেহা প্রেম করতো আর আমরা জানতাম না? আরে ব্যাপারটা এটা না, কাহিনী অন্য, পরে বলবো, এখন চল। না, তুই এখন বল। ওকে আগে বল, আজ তুই কিসের ট্রিট নিলি নেহার থেকে? জানি না তো, ট্রিট দিয়েছে তাই নিছি। আল্লাহ, দড়ি ফলাও। তাহলে শোন, নিলয় ভাইয়া নেহাকে তুলে নিয়ে বিয়ে করেছে। কি বলিস? আমি এত বড় সেকারটা খাইলাম, ক্রাশ আমার বিয়ে করে ফেললো। চল যাওয়া যাক। চল। নেহা ভার্সিটির সামনে এসে নিলয়ের গাড়িতে ওঠে। হুট করে সামনে চোখ যায় তার। দেখে সেই 4 জন ছেলে নেহার দিকে এক আলাদা দৃষ্টিতে তাকাচ্ছে। নেহা তাকাতেই ছেলেগুলো একবার নিলয়ের দিকে তাকালো, তারপরে সাথে সাথে এক গলির মধ্যে চলে গেল। নেহা কেবল হাবার মতো চেয়ে চেয়ে বিষয়টা খেয়াল করেছে, কিন্তু এসবের কি মানে নেহা একদমই বুঝতে পারল না। একবার ভাবলো নিলয়কে সে সবটা বলবে ছেলেগুলোর ব্যাপারে, কিন্তু তখনই একটা জমা রাগ এসে নেহার মনকে নাড়িয়ে দিয়ে চুপ করিয়ে দিয়ে চলে গেল। নিলয় নেহার দিকে তাকায়। নেহার চোখে মুখে তখনও রাগের স্পষ্টটা সে খেয়াল করেছে, কিন্তু কেন সে রেগে আছে ভাবতে ভাবতে নিলয় গাড়ি চালাতে থাকে। তখনই নিলয়ের ফোন বেজে ওঠে। আননোন নাম্বার। হ্যালো। সময় থাকতে নিজেকে চতুর্থার গভীরতা থেকে বের করে দাও, পরে না হলে পস্তাবে। লাইনটা কেটে গেল। কেমন একটা বিদঘুটে টাইপ কণ্ঠকলারের। ঠিক ছেলে না মেয়ে নিলয় বুঝতে পারল না। হঠাৎ করেই কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো নিলয়। তবে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ নেহা রেগে আছে। তাই নিলয় নেহাকে নিয়ে সোজা নদীর পাড়ে চলে আসে। নেহা মনে মনে বলে, নদীর পাড়ে কেন আসলো? নামো এবার, বলো কি হয়েছে। কি হবে শুনি? এত ঢং করে ভার্সিটিতে যাওয়ার কি আছে? মানে? বোঝেন না কি বলি? মেয়েরা কিভাবে তাকিয়েছিল দেখেছিলেন? আবার স্টাইল দেওয়া হচ্ছিল। আর লুচু মেয়েগুলা মনে হয় চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। কখনো ছেলে দেখেনি নাকি তারা? হাসবেন না, আপনার এমন হিহি হাসি আমার সহ্য হয় না। হাসবো না, তবে তার আগে বলো তুমি কি জেলাস ফিল করছো? দেখেন, আমি এত কথা বুঝি না। আমার জিনিস আমি অন্য কাউকে কোনো দিন দেইনি, আর দেব না, আর না কারোর সাথে ভাগ করতে পারি। আমার যেটা সেটা শুধু আমার থাকবে, কেউ তার দিকে তাকাতে পারবে না, ব্যাস। নেহা প্রচণ্ড রেগে কথাটি বলল। নিলয় নেহার দিকে তাকে মুচকি হাসছে। নেহা আরও রেগে নিলয়ের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার নদীর পানির দিকে তাকাচ্ছে। নিলয় শান্ত গলাতে বলল, তুমি শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। আব্বা জিজ্ঞেস করে কি হয়েছে? তুই এত ঢং করে ভার্সিটিতে যে দাঁড়িয়েছিলি কেন সেটা বলো। ওই শান্তা পেতনিটা বলে তুমি নাকি আমার দুলা ভাই হবে।
কেন গো, তোমার এত ঢং কোথা থেকে আসে? নিলয় নেহার থেকে তুমি শুনে একদম চুপ হয়ে গেল। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। এই প্রথম নেহা ওকে তুমি করে বলল। আচ্ছা, নেহা কি জানে সে আমাকে তুমি করে বলেছে? নিলয় কথাটা মনে মনে বলল। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, নেহা রিল্যাক্স, আমি শুধু তোমায় বললাম। নেহা রিল্যাক্স, আমি শুধু তোমার পর, অন্য কারো নয়। তো তোমার আমি তো তোমার হাজব্যান্ড, তাই না? যে যত খুশি যা বলুক, তুমি সেসব বিষয়ে কান না দিয়ে আমার কথা শোনাও। মেয়েরা তাকিয়ে থাকলে আমি কি করব? আমি তো আর তাদের দিকে তাকিয়ে থাকি না। নেহা কিছু না বলে ভ্যা করে কেঁদে দিল। আসলে রাগ কন্ট্রোল করতে পারেনি বলেই নেহা কান্না করে দিল। নিলয় কি করবে ভেবেই পাচ্ছে না। একবার মাসুম, শিয়ার আর রাফাতকে কল দিয়ে আসতে বলল, তারপর আবার কল দিয়ে তাদের মানা করে দিল। নিলয় কিছু সময় চুপ থেকে বলল, নেহা প্লিজ চুপ করো, কান্না করছে, চুপ। নিলয় ধমক দিয়ে ওঠে। নেহা চুপ হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় তাকাতেই নেহা আবারও জোরে কান্না করে ওঠে। নেহার দিকে তাকিয়ে নিলয় জোরেই বলে ফেলল, আল্লাহ আমাকে রক্ষা করো, কাল পাল্লাই পড়লাম আমি। নিলয় কথাটা বলে আশেপাশে তাকায়, আবার নেহার দিকে তাকায়। নেহা নিলয়ের দিকে তাকাতেই কান্না করছে জোরে জোরে। নিলয় আর কোনো উপায় না পেয়ে নেহাকে জড়িয়ে ধরে। নেহা নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অবাক করা বিষয়, নেহার তখনই কান্না থেমে যায়। নিলয় নিজেকে ছাড়াতে যাবে, কিন্তু নেহা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিলয় আস্তে করে বলল, এভাবে জড়িয়ে রাখলে কেউ আর কেড়ে নিতে পারবে না। নেহা তখনই ছেড়ে দেয়। কেমন যেন লজ্জা পাচ্ছে ও। নিলয়ের সামনে এমন লজ্জা এর আগে সে পায়নি। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নিলয় বলল, এবার চলুন বাসার দিকে যাওয়া যাক। নেহা কিছু বলে না, চুপচাপ গাড়িতে ওঠে। নিলয়ের সাথে বাড়িতে চলে আসে। সবার সাথে গল্প করে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় নেহা। আজ নিলয়ের কথা তার ভাবনা থেকে একবারের জন্য হলেও সরেনি। আস্তে আস্তে নিলয়ের প্রতি সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। আচ্ছা, আমাকে কি নিলয় ভালোবাসে? তাহলে মিমির মতো হবে না তো? আচ্ছা, এই মিমিটা কে? সে কেন এসেছিল নিলয়ের কাছে? আর কেনই বা নিলয় তাকে মেরে ফেলেছে? আচ্ছা, নিলয় আমাকে মারবে না তো? না না, সে মারবে না। তার মতো একটা কুল বয় ছেলে কখনো কাউকে মারতে পারে না। আচ্ছা, ও কোথায়? এখনো রুমে আসছে না কেন? নেহা বিছানায় শুয়ে নিলয়ের কথা ভাবছে। রাতের খাবার খেয়ে নেহা সোজা রুমে চলে আসে ঘুমাতে। নিলয়ের জন্য কোনো দিন সে অপেক্ষা করেনি। আজ সে অপেক্ষা করছে কেন সেটাও সে জানে না, কিন্তু নিলয় আসার কোনো নামই নেই। কালো রঙের গাড়িটা বাড়ি থেকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। গায়ে কালো পোশাক। কালো রঙের গাড়িটা বাড়ি থেকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। গায়ে কালো পোশাক, মুখে মাস্ক। গাড়ির চালকের বিপরীত সিটে একটি পিস্তল রাখা। পিছনে 3 জন বসে আছে, রাফাত, মাসুম আর সিয়াম। সবার মুখে বেশ বড় রকমের চিন্তার ছাপ। বেশ খানিকটা দূর গাড়ি চালিয়ে নিলয় থামে। একটা লোকের সামনে রুদ্র দাঁড়িয়ে আছে। নিলয় গাড়ি থেকে নামে, ধীর পায়ে এগিয়ে যায় ও। ভাইয়া চিনতে পারছো ওকে? কেন পারবো না? নিলয় কখনো শত্রুদের ভোলে না, তা ওকে এই জায়গাতে কেন আনছিস? আর বলো না ভাইয়া, আমি সিয়াম, মাসুম আর রাফাত এসেছিলাম। তোমাকে যে নাম্বার থেকে কল করা হয়েছে সেই নাম্বার ট্র্যাক করতে জানতে পারি এটা এখানেই আছে। এসে দেখি এটা একটি ফোন বুকের নাম্বার। 4 জন আশেপাশে খুঁজতে খুঁজতে এটাকে পাই। নিলয় হাসে, উচ্চস্বরে হাসে। হাঁটু মুড়ে বসে থাকা নয়ন নিলয়ের হাসির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। নয়ন জানে নিলয়ের হাসির মানে কি। নয়ন জানে নিলয় যখন কোনো কারণ ছাড়া হাসি তখন যে কোনো ভয়ঙ্কর কিছু হবে। আর সেই ভয়ঙ্কর ব্যাপারটা হলো নয়নের নিঃশেষ। নিলয় বলে, কেন করেছিলে এমন আমার সাথে? মিমির সাথে মিলে কেন এমনটা করেছিলে? তোকে তো সবার থেকে অনেক বেশি ভালোবাসতাম রে। মিমিকেও খুব ভালোবাসতাম, কিন্তু জানিস আমি ফিরে এসে মিমিকে খুঁজে বের করে মেরেছিলাম। অর্ক কোথায়? শালা লুচার একটা, পেছন থেকে এসে মেরেছিল। নিলয় কোমর থেকে পিস্তল বের করে নয়নের দিকে তাক করে। নয়ন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। তারপর